Good morning, welcome back once again to your favorite educational YouTube channel পরীক্ষার প্রস্তুতি। কেপিএসআই যারা ফ্রিলির জন্য প্রস্তুতি নিচ্ছ, সামনে 28 তারিখে যারা পরীক্ষায় বসবে তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট আজকের এই ভিডিওটা, কারণ এখানে ম্যাথের বেশ কিছু টাইপ যেগুলো পরীক্ষা আসতে পারে সেরকম ধরনেরই করাবো। আর তারা বলে দিই যে কেপিএসআই এর জন্য যারা মেনের কোর্স নেবে বা হচ্ছে আপকামিং কেপিএসআই এর জন্য যারা প্রথম থেকে প্রিপারেশন করবে, অনলাইন হোক বা অফলাইন হোক, তো আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7797427474। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। 28 তারিখে পরীক্ষার পরেই নতুন ব্যাচ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে শুরু হয়ে যাবে। অফলাইনের ক্ষেত্রে অ্যাড্রেস যেটা সেটা হচ্ছে ভাকুড়ি ঠাকুরপাড়া হন্ডা শোরুমের গলি। আর যারা অনলাইনে করতে চাও অনলাইনে করতে পারবে। সেই সঙ্গে হচ্ছে ডাব্লিউপি কনস্টেবল বা হচ্ছে কেপি কনস্টেবল আপকামিং ভ্যাকান্সিগুলোর জন্য ক্লাস শুরু হয়ে যাবে। তো দেখে নাও যে আজকে সেটের প্রথম কোয়েশ্চেন যেটা আছে ম্যাথ, যে বার্ষিক 6% সরল সুদের হারে কত টাকার 7 বছরের সুদ 147 টাকা হবে। অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট যেখানে আছে এখান থেকে কোশ্চেন আসবেই, গ্যারান্টি ধরে রাখতে পারো। তো ধরো এরকম অঙ্ক তোমার কোশ্চেন সেটে দেওয়া আছে, কোশ্চেন সেটের উপরেই তাড়াতাড়ি ভাবে কিভাবে করবে। আমরা সূত্রটা কি জানি, যে সূত্র জানি I সমান PTR/100, তাই তো? এটা লেখারও দরকার নেই, তোমার যদি মুখস্থ হয়ে থাকে তাহলে সুদ বলেছে 147, সুদকে লিখে দিলাম 147 ইকুয়াল টু কত টাকার, অর্থাৎ আসলটা আমাকে বের করতে হবে, মানে পি গণিত টি মানে কত আছে 7 বছরও দেওয়া আছে, 7 গণিত আর মানে কত দেওয়া আছে, আর মানে আছে 6% দেওয়া আছে, বাই হচ্ছে 100। তো দেখো যে এখানে যদি আমি উপরে উপরে কেটে দিই, 7 দুগুণে 14 21 হলো। এটাকে যদি 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 3 7 21 হলো। এটাকে 2 দিয়ে যদি কাটো, 50 দুগুণে 100, তার মানে পি মানে কত হচ্ছে 350, পি মানে হচ্ছে 350 টাকা। খুব তাড়াতাড়ি সহজেই হয়ে যাবে, একদম কোশ্চেনের উপরেই এইভাবে করে নেবে। নেক্সট অঙ্ক দেখো যেটা কি আছে, এই টাইপটা ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষা আছে, যে একজন ক্রিকেট খেলোয়াড়ের 10টি ইনিংসের নির্দিষ্ট গড় আছে। একাদশ ইনিংসে যদি 108 রান করেন তবে গড় 6 বৃদ্ধি পায়, তাহলে নতুন গড় কত হবে? ভালো করে অঙ্কটা বুঝবে। আমি এটাকে এক্স ধরেই করাবো, এক্স ধরে করলে পরে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, কোনো অঙ্ক ভুল হবে না। দেখো বলছে 10টা ইনিংসের একটা নির্দিষ্ট গড় আছে, মানে 10টা ইনিংসের আমি গড় ধরছি এক্স, তাহলে টোটাল কত হবে 10x হবে। ক্লিয়ার? একাদশ ইনিংসে সে 108 রান করছে, মানে 10টা ইনিংসের মোট হয়ে গেল 10x, একাদশ ইনিংসে কত করছে 108, সমান তাহলে কি হচ্ছে যে তার গড় যেটা সেটা 6 বৃদ্ধি পেয়ে, অর্থাৎ টোটাল ইনিংস কতগুলো হলো, টোটাল কিন্তু 11টা ইনিংস হলো। আগে ছিল এক্স, এখন বৃদ্ধি পেয়ে 6 বৃদ্ধি পেলো, তাহলে কি হচ্ছে x+6। তাহলে দেখো যে 11x থেকে 10x বাদ দিলে কত হয় x, আর এটা 6 11 কত হবে 66, 108 থেকে 66 বাদ দিলে কত হয় এদিকে হচ্ছে 34 আর এদিকে 8 হচ্ছে 42, তাহলে x এর মান কত হচ্ছে 42। তার মানে আমি প্রথমে কি ধরেছি, যে প্রথমে 10টা ইনিংসের গড় আমি x ধরেছিলাম, মানে ওই 10টা ইনিংসের গড় হচ্ছে 42। নতুন গড় কি হবে, নতুন গড় এই 6টা তাহলে যোগ করে দাও 42 এর সঙ্গে, মানে হবে 48। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, বিশেষ করে কেপিএসআই ক্যান্ডিডেট যারা আছো, আর যারা আপকামিং নতুন হয়তো প্রিপারেশন করতে চাইছো তাদের জন্য একটু তাড়াতাড়ি বলছি, তো ফার্স্ট ওয়েতে বলছি, তাদের হয়তো অসুবিধা হতে পারে, তোমার জন্য যখন চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হবে তখন তোমরা দেখে নেবে। তো দেখে নাও যে যদি একটি জমি, নেক্সট অঙ্ক, যদি একটি জমি 18,700 টাকায় বিক্রি করে 15% ক্ষতি হয়, তবে 15% লাভ পেতে হলে কত টাকায় জমিটি বিক্রি করতে হবে? ভালো করে বোঝো, যে একটা জমি 18,700 টাকায় কি করেছে, বিক্রি করেছে, মানে 18,700 টাকায় বিক্রি হয়েছে, বিক্রি করে তার 15% কি হয়েছে, ক্ষতি হয়েছে। তাহলে এই জিনিসটা মাথায় মনে মনে রাখো, যে 100 টাকা যদি ক্রয় মূল্য হয় আর 15% যদি ক্ষতি হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য হবে 85 টাকা। মানে 18,700 টাকার কিন্তু বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য কত ছিল, ক্রয় মূল্য নিশ্চয়ই বেশি ছিল, তবেই তো ক্ষতি হয়েছে। তাহলে বেশি থাকলে বেশিকে উপরে দাও, মানে হচ্ছে 100/85 গণিত। এবার বলছে 15% লাভ করতে হবে, মানে 100 টাকা যদি ক্রয় মূল্য থাকে 15% লাভ করতে গেলে কি হবে, 115 টাকায় বিক্রি করতে হবে। তাহলে এখন 15% লাভ করতে হলে বেশি টাকায় বিক্রি করতে হবে, মানে বেশিকে উপরে দাও, মানে হচ্ছে 115/100। আরো যদি শর্টে করতে যাও তাহলে দেখো এই 100 প্রথমেই কেটে যায়, এই কারণের জন্য কি করবে, যে 18,700 গণিত যেটা লাভ হচ্ছে সেটা 115 বাই যেটা ক্ষতি হয়েছে 100 থেকে 15 বাদ দিয়ে 85 করে দিলেই উত্তর মিলে যাবে। এখানে ক্যালকুলেশনের ব্যাপারটা কিভাবে করবে দেখতেই পাচ্ছি, এটা 17 দিয়ে খুব সহজে কেটে যাবে, তাহলে 17 কে 17, 17 কে 17 দুটো শূন্য, 5 17 85,
তাই তো 5 17 85, এটা 5 দিয়ে কেটে দাও, 5 দুগুণে 10, 3 5 15, তাহলে হচ্ছে 23, তাহলে হবে 25,300 টাকা, 25,300 টাকা। নেক্সট চলো পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্ক 54, এটাও ভীষণ ইম্পর্টেন্ট, এটা ডাব্লিউপি কনস্টেবলে ফ্রিলিতে এসেছিল এই টাইপটা, যে পি কিউ আর, এটাকে পি কিউ আর বাদ দিয়ে এবিসি করে নাও। যে এবিসি একটি যৌথ ব্যবসা শুরু করলো, এ সমস্ত টাকার 1/3 অংশ দিল, ভালো করে বোঝো, এ সমস্ত টাকার 1/3 অংশ দিল, বি দিল এ ও সি এর সমান, ঠিক আছে, এ সমস্ত টাকার 1/3 অংশ দিচ্ছে, আর বি দিচ্ছে কি, বি দিচ্ছে এ ও সি এর সমান, তাহলে বছরের শেষে 84,000 টাকা লাভ হলে সি এর লভ্যাংশ কত হবে? তো সব থেকে যেটা শর্টকাট ফর্মুলা, একটা জিনিস করবে, নিচে যত অংশ দেওয়া থাকবে, অর্থাৎ এখানে কি দেওয়া আছে 3 অংশ, তো 3-এর ডবল করে দাও, মানে টোটাল টাকাটা আমি যেটা, সেটাকে 6 টাকা ধরছি, টোটাল অ্যামাউন্টটাকে আমি 6 টাকা ধরছি। তাহলে এখানে কি দেওয়া আছে, এ সমস্ত টাকার 1/3 অংশ দিল, তাহলে এ কত দেবে, 6-এর 1/3 অংশ মানে কত, এ দিচ্ছে 2 টাকা। এবার আমাদের এখানে কন্ডিশনে কি বলা আছে দেখো, যে বি দিল এ ও সি এর সমান, মানে বি যা দেবে সেটা এ আর সি মিলে যেটা দেবে সেটা দেবে, তাহলে টোটাল তো আমাদের 6 টাকা, তাহলে সি কে কত দিতে হবে, সি কে 1 টাকা দিতে হবে, তাহলে 2 আর 1 3 টাকা হলো, তাহলে বি একাই কত দেবে, বি একাই দেবে 3 টাকা, তাহলে এই হচ্ছে রেশিও হয়ে গেল। এবার আমাদের কি জানতে চেয়েছে, সি এর লভ্যাংশ কত, তাহলে সি এর লভ্যাংশ কত হবে, টোটাল হচ্ছে 84,000 টাকা, তাহলে সি কত হলো, সি এর 1 অংশ হলো, তাহলে 1/6 মানে হচ্ছে 6 14 84 14,000 টাকা, সি দেবে 14,000 টাকা। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্ক, যে বছরের শুরুতে 7,000 টাকা, বছরের শুরুতে 7,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কয়েক মাস পরে এ 12,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেয়, বছরের শেষে দুজনের সমান লভ্যাংশ পায়, এ কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল? দেখা যায় বি বছরের শুরুতে 7,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কয়েক মাস পর এ 12,000 টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়, তাহলে বছরের শেষে দুজনেই সমান পায়। তাহলে দেখো যে বি বছরের শুরুতে, মানে বি যে আছে সে বছরের শুরুতেই যোগ দেয়, মানে হচ্ছে তার 7,000 টাকা কি হবে, 12 মাসই খাটছে, 7,000 টাকা 12 মাসই খাটছে, কিন্তু এ কি হলো 12,000 টাকা কিছু মাস পরে, আমরা কত জানি না, তাহলে আমরা যদি ধরি যে সে এক্স মাস পরে জয়েন করে, তাহলে তার টাকাটা কত মাস কাটবে, 12 বিয়োগ এক্স, মানে টোটাল যদি 1 বছর হয়, এক্স মাস পরে যদি জয়েন করে, তাহলে তার টাকাটা খাটছে কত, 12 বিয়োগ এক্স মাস। তাহলে দুই দিক থেকে দেখো যে 3টে করে শূন্য, 3টে শূন্য করে আউট হয়ে গেল, 12 12 কেটে গেল, তাই তো, তাহলে কি হচ্ছে 7 = 12 মাইনাস এক্স, বা এক্স মানে কত হচ্ছে, 12 থেকে 7 বাদ দিলে হচ্ছে 5, তার মানে কি হচ্ছে, এক্স 5 মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল, এক্স এ 5 মাস পরে ব্যবসায় যোগ। 56, একটি থলিতে 1 টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রা মিশিয়ে 256 টাকা আছে, ওই মুদ্রা থলির সংখ্যার অনুপাত 4:5:6 হলে 50 পয়সার মুদ্রা কতগুলি আছে? আমি দেখো এটাকে এক্স ধরেই করব, সহজেই হবে। 4x কি দেওয়া আছে, 1 টাকার মুদ্রা আমি যদি ধরি 4x, মানে 4xt, তাহলে ভাবো যে 4xt 1 টাকার মুদ্রা, মানে এর ভ্যালু কত হবে, 4x × 1ই হবে, প্লাস আমি যদি 50 পয়সার মুদ্রা 5x ধরি, তাহলে বলো যে দুটো 50 পয়সা মিলে কি হয়, 1 টাকা হয়, অর্থাৎ যেটা 50 পয়সা তার মান টাকায় কত, হাফ টাকা, সেই জন্য হাফ গুণ করলাম। নেক্সট আছে 25 পয়সা কি ধরেছি, 6x, তাহলে বলো যে 6x এর ক্ষেত্রে কি হয়, 4টে 4 আনা মিলে, 4টে 25 পয়সা মিলে 1 টাকা হয়, অর্থাৎ 25 পয়সা মানে তার মান কত হচ্ছে, 25/100 মানে হচ্ছে 1/4 টাকা, সেই কারণে জন্য এর সঙ্গে কি করলাম, 1/4 গুণ করলাম, তাহলে এই অ্যামাউন্টটা মানেই তো 256 টাকা, এটা মানেই 256 টাকা। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, যে 4x প্লাস 5x/2 প্লাস এটা হচ্ছে 3x/2 ইকুয়াল টু হচ্ছে 256। এখানে যদি 2 লসাগু হয় তাহলে কত হচ্ছে, 8x প্লাস 8 আর 5 13 আর 3 16x, 16x ইকুয়াল টু হচ্ছে 256 গণিত 2, তাহলে x এর মান কত হচ্ছে, 16 16 256 হয়, মানে x এর মান হচ্ছে 32। x যদি 32 হয় তাহলে 50 পয়সার মুদ্রা কত হবে, 50 পয়সা মানে এই যে 5x, তাহলে 5 এর সঙ্গে 32 গুণ করে দাও, 5 এর সঙ্গে 32 গুণ করলে হচ্ছে 160টি মুদ্রা, 160। নেক্সট অঙ্ক চলো দেখে নিই, যে এ ও বি এর বর্তমান বয়সের যোগফল, এ ও বি এর বর্তমান বয়সের যোগফল 55, 10 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 4:3, তাহলে এ এর বর্তমান বয়স কত?
দেখো কি কি করবে, যেখানে আমার অনুপাত বলা থাকবে সেই জায়গাতে এক্স ধরে নেবে। অর্থাৎ আমি ধরছি যে 10 বছর আগে এক্স এর বয়স ছিল 4x, তাহলে বর্তমানে এর বয়স কত হবে 4x প্লাস 10। 10 বছর আগে বি এর বয়স ছিল 3x, তাহলে বর্তমানে বয়স কত হবে 3x প্লাস 10। এটা কিন্তু আগের অনুপাত, মানে আগে ধরছি 4x তারপরে হচ্ছে 3x, তাহলে বর্তমানে তার সঙ্গে 10 বছর করে কি করতে হবে, আমাকে যোগ করতে হবে। এবার প্রথম লাইনে কি বলে দিয়েছে, এ ও বি এর বর্তমান বয়সের যোগফল 55, তার মানে মাঝে আমি প্লাস করে দিলাম, এটার যোগফল মানে হচ্ছে 55। তাহলে দেখো 4x প্লাস 3x মানে হচ্ছে 7x, আর এদিক থেকে 20 বিয়োগ করলে কত হচ্ছে 35, তার মানে x এর মান কত, x মানে হচ্ছে 5। তাহলে এর বর্তমান বয়স কত, এর বর্তমান বয়স কিন্তু বলেছে, তাহলে কি করব, এর বর্তমান বয়স এটা মানে হচ্ছে 4x প্লাস 10, তার মানে 4 5 20 প্লাস 10 মানে হচ্ছে 30 বছর হবে এর বর্তমান বয়স। তাহলে দেখছো তো যে এক্স ধরেও কিন্তু তাড়াতাড়ি করা যায়, প্লাস হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার কাট চলে আসবে। নেক্সট চলো 58 দেখে নিই, যে শতকরা বার্ষিক 2.5 টাকা হার সুদে কত টাকা 10 বছরে সুদে আসলে 1000 টাকা হবে। এখানে সুদে আসলে জানতে চেয়েছে, অর্থাৎ আমাদের সুদের সূত্রটা কি হয়, আই সমান পিটিআর বাই 100, তাই তো। তাহলে কি করব, যে শতকরা বার্ষিক 2.5 টাকা হার সুদে কত টাকা, মানে পিটা আমাদের জানা নেই, মানে পি ইন্টু টি মানে কত আছে 10 বছর, টি ইন্টু আর মানে কত দেওয়া আছে 2.1/2 মানে হচ্ছে 5/2, 5/2। তাহলে নিচে তো 100 হয়, 5-এর নিচেই 2 বসালাম, তাহলে এটা যেটা বের হবে সেটা আমাদের কি বের হবে, ইন্টারেস্ট মানে সুদ বের হবে। তার সঙ্গে আবার কি করব, আসল যোগ করব, তো পি দিয়ে আমাদের কি হবে, সুদে আসলে 1000 টাকা হবে। তাহলে দেখো এখানে 5×10 50 আর নিচে আছে 200 মানে 4 হচ্ছে, তাহলে কি হচ্ছে p/4 প্লাস পি। তাহলে উপরে কি হচ্ছে 5p ইকুয়াল টু হচ্ছে 4000, তাহলে পি এর মান কত হচ্ছে, পি এর মান 5×8 40 মানে হচ্ছে 800 টাকা। তার মানে আসল হচ্ছে 800 টাকা, উত্তর হচ্ছে 800 টাকা। নেক্সট অঙ্ক কি আছে, কিছু টাকা সরল সুদে বিনিয়োগ করলে 2 বছরে 825 টাকা হয়। এই যে কিছু টাকা 2 বছরে সুদে আসলে 825 টাকা হয়, এবং একই হারে বিনিয়োগ করলে 4 বছরে সুদে আসলে 900 টাকা হয়, তাহলে সুদের বাৎসরিক হার কত। তাহলে দেখো 2 বছরে হয়েছে 825, 4 বছরে হয়েছে 900, তার মানে 4 থেকে 2 বাদ দিলে 2 বছরে যেটা আমি পাবো সেটা কি পাবো, 2 বছরের সুদ পাবো, তাই তো। তাহলে 2 বছরের সুদ সমান কত, 900 থেকে 825 বাদ দিলে হচ্ছে 75। তাহলে 1 বছরের কত, 1 বছর হচ্ছে বাই 2, আর আচ্ছা দরকার নেই, 1 বছরে করা দরকার নেই, 2 বছরের সুদ যদি 75 হয় তাহলে আসলটা কত হচ্ছে, আসলের মান পি সমান কত হচ্ছে, 825 থেকে 75 বাদ দিয়ে দাও, 7 আর কয় বারো 5 বারো 7 মানে হচ্ছে 750 টাকা, পি মানে হচ্ছে 750 টাকা। আর আই মানে কত পেলাম, আই মানে হচ্ছে 75। তাহলে এবার সুদের হার তো এখান থেকে বেরিয়ে যাবে, মানে আমাদের সূত্রটা কি, আই সমান পিটিআর বাই 100, মানে পি ইন্টু টি মানে হচ্ছে 2 বছর, আরটা আমরা বের করবো বাই হচ্ছে 100। ঠিক আছে, এখান থেকে 75 দিয়ে কেটে গেলে দেখো 10, 10 দুগুণে 20, 5 20 100, মানে আর মানে হচ্ছে 5%, তাহলে হচ্ছে 5%। নেক্সট চলো অঙ্ক দেখে নিই, যে দুধ ও জল মিশ্রিত একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 7:3, ওই পাত্রে আরো 6 লিটার দুধ মেশালে ওই অনুপাত 3:1 হয়, তাহলে পাত্রে জলের পরিমাণ কত। তাহলে কি আছে, কোনো একটা পাত্রে দুধ ও জলের অনুপাত, মানে দুধ যদি আমি 7x ধরি আর জল যদি আমি 3x ধরি, তাহলে কি বলছে, যে ওই পাত্রে আরো 6 লিটার দুধ মেশালে, মানে প্রথমে দুধ জল দেওয়া আছে, উপরে দুধ মেশানো হবে 6 লিটার, মানে 7x প্লাস কি করবো 6 দিয়ে নতুন অনুপাতটা কি হবে, নতুন অনুপাত 3:1 মানে হচ্ছে 3/1। তাহলে দেখো যে বজ্রগুণ করলে কি হচ্ছে, 9x ইকুয়াল টু 7x প্লাস 6, তাহলে 9x থেকে 7x বাদ দিলে কি হচ্ছে 2x ইকুয়াল টু 6, বা x এর মান কত হচ্ছে, x এর মান 3। এবার হচ্ছে পাত্রে জলের পরিমাণ কত, মানে জলের পরিমাণ প্রথমে কত ছিল, আমরা 3 ধরেছি, মানে 3x ধরেছি, তাহলে 3x মানে কি 3 3 9, মানে হচ্ছে 9 লিটার। তাহলে এতক্ষণ পর্যন্ত যে 10টা করালাম অ্যারিথমেটিকের ম্যাথ করালাম, কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং হচ্ছে যাদের ভালো লাগছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এবার দেখো যে শুরু হচ্ছে আমাদের মেনসুরেশন, ঠিক আছে, আমাদের শুরু হচ্ছে মেনসুরেশনের ম্যাথ আছে।
যদিও এসআইএ যতদূর মনে পড়ছে এর আগে হয়তো সেইভাবে আসেনি, ইসওয়াই বলে একটা পরীক্ষা ছিল সেখানে এসেছিল, তবে মেনসুরেশন হয়তো আসতেও পারে পরীক্ষাতে। তো যেটা প্রথম অঙ্ক শঙ্কু থেকে একটা অঙ্ক আছে, দেখো যে লম্ব গোলাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গ মিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা কত হবে? মানে এই হচ্ছে একটা কি শঙ্কু আকৃতির তাঁবু, ধরে নাও এই হচ্ছে একটা শঙ্কু আকৃতির তাঁবু, এখানে বলছে 11 জন লোক থাকতে পারে। এবার এই 11 জন লোক কোথায় থাকতে পারবে? যেটা আমাদের ভূমিতলের ক্ষেত্রফল বলছে, অর্থাৎ বৃত্তাকার তল, এই জায়গাতে 11 জন লোক থাকতে পারবে। তাহলে একটা বৃত্তাকার তলের ক্ষেত্রফল কি হয়? পাই আর স্কোয়ার, তাই তো, পাই আর স্কোয়ার। একজনের জন্য যদি 4 বর্গ মিটার লাগে, 11 জনের জন্য কত লাগবে? 4 11 44 লাগবে, তাই তো। আর কি হচ্ছে যে আর একটা জিনিস কি জানতে চেয়েছে যে 11 জন লোকের জন্য প্রত্যেকের 20 ঘনমিটার করে বাতাসের প্রয়োজন। তো বলো তো, যে ঘনমিটার দেওয়া আছে বাতাসের প্রয়োজন, মানে তার আয়তন বের করতে হবে। ঠিক আছে, আয়তনের সূত্র কি হয় শঙ্কুর? 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটা সমান কত? এটা সমান হচ্ছে 11 দুগুণে 22, মানে হচ্ছে 220। দেখো আমি যদি এটাকে ভাগ করে দিই, ঠিক আছে, উপরটাকে নিচে দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে কি হয়েছে? পাই আর স্কোয়ার কেটে যাচ্ছে। এই 3 কিভাবে উপরে উঠে যাবে, মানে যে 3/8 সমান, এটা কি হচ্ছে 44 দিয়ে 5 দিয়ে কেটে যায়, মানে যে 1/5। তাহলে কি হচ্ছে এইচ ইকুয়াল টু 35, সরি 15, এইচ ইকুয়াল টু হচ্ছে 15, মানে ওই তাঁবুর উচ্চতা হবে 15 মিটার। হয়তো যারা নতুন ক্যান্ডিডেট বা হয়তো যারা মেনসুরেশন করেনি তাদের অনেকটা মাথার উপর দিয়ে যেতে পারে, কিন্তু কিছু করার নেই, এখন আমরা ফার্স্ট ওয়েতেই করছি, কারণ পরীক্ষাতে একদম কিভাবে কত তাড়াতাড়ি করবো সেই কারণের জন্যই। পরের দেখো আরো একটা ভালো অঙ্ক আছে, যে 12 সেমি ব্যাস বিশিষ্ট চোঙাকৃতি পাত্রে আংশিক জলপূর্ণ আছে। 12 সেমি ব্যাস বিশিষ্ট চোঙাকৃতি পাত্রে আংশিক জলপূর্ণ আছে। একটি কঠিন গোলাকৃতি বল ওই পাত্রের মধ্যে ডোবানো হলো, এতে জলস্তর 1 সেমি উপরে উঠলো, বলের ব্যাস কত হবে? তা যখনই দেখবে কোনো একটা জ্যামিতিক মানে আকার বা কিছুর মধ্যে জল ডোবানো হবে বা কোনো জিনিস ডোবানো হবে, এরকম যখন বলবে, বা গলিয়ে একটা নতুন জিনিস তৈরি করা হবে, মানে জানবে যে তার ভলিউমকে সমান করতে হবে, অর্থাৎ আয়তনকে সমান করতে হবে। তাহলে চোঙ আকৃতি পাত্র যেটা আছে, চোঙের আয়তনের সূত্র কি হয়? চোঙের আয়তন হয় পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু, আর একটা কি দিয়ে আছে? গোলাকৃতি বল দেওয়া আছে, গোলকের আয়তন কি হয়? 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। তাহলে দুই দিক থেকে প্রথমেই কি করবে? যে পাইকে কেটে দাও, পাইকে কেটে দাও। এবার দেখো 12 সেমি ব্যাস বিশিষ্ট, মানে চোঙের ব্যাস বলেছে 12, তাহলে ব্যাসার্ধ কত হবে? 6 হবে। তাহলে আর স্কোয়ার দেওয়া আছে, মানে 6 6 36, ঠিক আছে, 6 6 36 গণিত। লাস্টে কি বলেছে দেখো, এতে জলস্তর 1 সেমি উপরে উঠবে। এই 1 সেমি উপরে ওঠা মানে কার উঠবে? চোঙেরই উঠবে। তার মানে এইচ মানে হচ্ছে 1 ইকুয়াল টু 4/3। এই আরটাই তো আমাকে বের করতে হবে, বলের ব্যাস জানতে চেয়েছে, মানে এখানে বলের ব্যাসার্ধ হিসেবে বের হবে। তাহলে যে এই আর কিউবটা কি থাকবে? আর কিউবই থাকবে। তাহলে দেখো আমি তো এই 4টাকে কেটে দিতে পারবো, 4 9 36, পারবো না? পারবো তো, 4 9 36। তাহলে আর কিউব ইকুয়াল টু কি হচ্ছে? এই 9 আর 3 গুণ হলে 3 9 27। তাহলে অতএব আর মানে কত হচ্ছে? আর এর মান হচ্ছে 3। তাহলে ব্যাসার্ধ যদি 3 হয়, তাহলে ব্যাস কত হবে? 3 দুগুণে 6 হবে। জানি না, ফটাফট তো বেশ কিছু অঙ্ক তোমাদেরকে করে দিলাম। কতটা তোমাদের উপকারে লাগছে বা কতটা কি বুঝতে পারছো আমি বুঝতে পারছি না। যদি দেখি যে অবশ্যই অনেক সাপোর্ট পাই এই ক্লাসটার জন্য, তাহলে অবশ্যই বাকি যে প্র্যাকটিস সেট আছে টোটালটা তোমাদেরকে কন্টিনিউ করে দেবো, মানে ক্লিয়ার করে দেবো। তো এখনো পর্যন্ত যে 12-13টা ম্যাথ করালাম, এটা অবশ্যই একটা কনসেপচুয়াল ম্যাথ বলতে পারো, বা হচ্ছে কনসেপচুয়াল বা এরকম টাইপের হয়তো হুবহু পরীক্ষাতে তোমরা অবশ্যই কমনও পেয়ে যেতে পারো।